সে আজও জিতেছিল। অফিসের বসের সিদ্ধান্ত ভেঙে দিয়ে প্রমাণ করেছিল ডেটা তার পক্ষেই আছে। ঘরে স্ত্রীর চোখের জল থামিয়ে দিয়ে বলেছিল আবেগ দিয়ে ঠিক হওয়া যায় না। বন্ধুর ফোনে লাইন কেটে দেওয়ার আগে শেষ কথাটা ছিল আমি ভুল বলিনি। সেই রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিল আমি ঠিক ছিলাম। এই বাক্যটা সে বহুবার বলেছে, আজও বলল। কিন্তু আয়নাটা আজ একটু অন্যরকম লাগছিল, কারণ যে মানুষটা সারা জীবন সব তর্ক জিতেছে সে আজও জিতেছে। শুধু একটা জিনিস হারিয়েছে, কেউ নেই এই জয়টা দেখার মতো। জীবনের প্রথম যেটা সে শিখেছিল, ভালোবাসা নয়, বন্ধুত্ব নয়, সে শিখেছিল সঠিক হওয়া। তার নাম ছিল অনিরুদ্ধ। ছোটবেলা থেকেই লক্ষ্য করেছিল যারা জোরে কথা বলে তারা সবাই ঠিক বলে না, কিন্তু যারা ঠিক বলে তারা খুব অল্প কথা বলে। অনিরুদ্ধ সেই অল্প কথার মানুষ হতে চেয়েছিল। ক্লাস 7, গরমের দুপুর, ছাদের পাখা ঘুরছে অলসভাবে। অঙ্কের ক্লাস, শিক্ষক বোর্ডে অঙ্ক করছেন। সবাই খাতা খুলে বসে আছে, কেউ বোঝে কেউ বোঝে না, কিন্তু সবাই মেনে নিচ্ছে। অনিরুদ্ধ বোর্ডের দিকে তাকিয়ে আছে। সে অঙ্কটা দেখছে না, সে দেখছে ভুলটা। একটা দশমিক, খুব ছোট, কিন্তু জায়গাটা ভুল। তার ভেতরে একটা অস্বস্তি জন্ম নিল। ভুলকে এড়িয়ে যাওয়া তার কাছে অপরাধের মতো। সে হাত তুলল। স্যার। ক্লাসরুমে হালকা বিরক্তি। শিক্ষক থামলেন। বলো। অনিরুদ্ধ শান্ত গলায় বলল, স্যার, এখানে দশমিকটা এক ঘর ডানে হওয়া উচিত। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। শিক্ষক বোর্ডের দিকে তাকালেন, মুছলেন, আবার করলেন। তারপর বললেন, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ক্লাসে ফিসফাস, কেউ অবাক, কেউ মুগ্ধ। অনিরুদ্ধ চুপ করে বসে রইল। তার বুকের ভেতরটা গরম হয়ে উঠল। এই অনুভূতিটা সে আগে কখনো পায়নি। এটা আনন্দ নয়, এটা গর্বও নয়, এটা ছিল ঠিক থাকার অনুভূতি। বাড়ি ফিরে সে ডায়েরি খুলল, পাতার উপরে লিখল, আজ বুঝলাম সঠিক হলে বয়স বড় হয় না, ক্ষমতা বড় হয় না, সত্যটাই বড় হয়। পেন থামিয়ে এসে আরেকটা লাইন লিখেছিল, ভুলকে চুপ করে সহ্য করা সবচেয়ে বড় দুর্বলতা। পরের দিন ক্লাসে ঢুকে সে লক্ষ্য করল তার পাশে বসা ছেলেটা বেঞ্চ বদলে নিয়েছে। কেউ কিছু বলেনি, কেউ অভিযোগ করেনি, কিন্তু বেঞ্চের মাঝখানের ফাঁকটা কালকের চেয়ে একটু বড় ছিল। অনিরুদ্ধ সেটা লক্ষ্য করল, কিন্তু গুরুত্ব দিল না, কারণ সে তখনও জানতো না এই ছোট ছোট ফাঁকগুলোই একদিন তার পুরো জীবন জুড়ে বসে যাবে। প্রথম জয় মানুষকে শেখায় সে পারে। দ্বিতীয় জয় শেখায় সে অন্যদের চেয়ে ভালো। আর তৃতীয় জয় মানুষকে শেখায় অন্যরা ভুল। অনিরুদ্ধর ক্ষেত্রেও তাই হলো। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকতেই তার জন্য পৃথিবীটা বড় হলো। আর বড় পৃথিবীতে ভুলও বেশি। অনিরুদ্ধ সে ভুলগুলো ধরতে শুরু করলো। ক্লাসে, ক্যান্টিনে, হস্টেলের ছাদে, যেখানেই আলোচনা সেখানেই অনিরুদ্ধ। আর যেখানে অনিরুদ্ধ সেখানে সেই শেষ কথা। কলেজের ডিবেট ক্লাব ছিল তার প্রিয় জায়গা, কারণ এখানে জেতা যায় পরিষ্কারভাবে। কেউ হাততালি দেয়, কেউ দেয় না। সেদিনের বিষয়টা ছিল নৈতিকতা কি পরিস্থিতি নির্ভর। সে চিৎকার করেনি, সে আবেগ দেখায়নি, সে শুধু যুক্তি সাজিয়েছিল একটার পর একটা। শেষে বলেছিল, নৈতিকতা যদি পরিস্থিতি নির্ভর হয় তাহলে অন্যায়ও একদিন যুক্তিসঙ্গত হয়ে যাবে। হল ভরে গেল তালিতে। বিচারকরা মাথা নাড়লেন। অনিরুদ্ধ জিতল। মঞ্চ থেকে নামার পর একটা মেয়ে এগিয়ে এসেছিল, বলেছিল, তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি তোমার কথায় কাউকে জায়গা দাও না। অনিরুদ্ধ হেসেছিল, বলেছিল, সত্যের আলাদা জায়গা লাগে না। সে আবার জিতেছিল। ধীরে ধীরে জেতাটা তার অভ্যাস হয়ে গেল। সে আলোচনা করত না, সে প্রতিপক্ষ খুঁজত। বন্ধুর কথায়ও সে যুক্তি খুঁজত। কেউ দুঃখের কথা বললে সে বলতো, এই সমস্যার সমাধান এইটা। কেউ স্বপ্নের কথা বললে সে বলতো, স্ট্যাটিস্টিক্যালি এটা সম্ভব নয়। লোকেরা চুপ করে যেত, কিন্তু সে ভাবত সে বোঝাতে পেরেছে। আসলে লোকেরা তখন আর কথা বলতে চাইতো না। একদিন হস্টেলের ঘরে একজন বন্ধু হঠাৎ বলেছিল, তোর সঙ্গে তর্ক করতে ইচ্ছে করে না। অনিরুদ্ধ অবাক হয়েছিল। ভুল বললে তর্ক হবেই। বন্ধু বলেছিল, সমস্যা ভুল না, সমস্যা হলো তুই জিততে চাস। অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলেছিল, জেতা খারাপ কিছু নয়। বন্ধু উত্তর দেয়নি। সেই রাতে অনিরুদ্ধ বুঝেছিল জেতার একটা আলাদা স্বাদ আছে। এই স্বাদ প্রশ্নের চেয়ে বড়, মানুষের চেয়ে বড়। আর যে একবার এই স্বাদ পেয়ে যায় সে আর শুধু ঠিক হতে চায় না, সে চায় শেষ কথা বলতে। জীবনের এক পর্যায়ে এসে অনিরুদ্ধ বুঝেছিল সব তর্ক মঞ্চে হয় না। কিছু তর্ক হয় রান্নাঘরে, কিছু হয় নিঃশব্দ বিকেলে, আর কিছু তর্ক হয় চুপচাপ ভালোবাসার ভিতরে। সেই তর্কগুলোতে কেউ বিচারক থাকে না, কেউ হাততালি দেয় না, কিন্তু হার জিতের দামটা অনেক বেশি। মেঘার সাথে অনিরুদ্ধের পরিচয় কোনো বিতর্ক সভায় নয়, একটা সাধারণ বিকেলে। কফির কাপ ঠান্ডা হয়ে যাচ্ছিল আর কথাগুলো গরম।
মেঘা সহজ মানুষ ছিল। সে কথা বলতো অনুভূতি দিয়ে, সে শুনতো চোখ দিয়ে। অনিরুদ্ধ প্রথম দিনে বুঝেছিল এই মানুষটা ভুল করে, কিন্তু মিথ্যে নয়। প্রথম কয়েক মাস ভালোই কেটেছিল, কারণ তখনও তর্ক শুরু হয়নি। অনিরুদ্ধ তখনও শুধুই শোনে, আর মেঘা তখন ভাবে শোনা মানেই বোঝা। একদিন সন্ধ্যাবেলা মেঘা চা বানাচ্ছিল। বলল, তুমি ফিরলে চা বানাতে ভালো লাগে। অনিরুদ্ধ উত্তর দিল, এটা অভ্যেস তৈরি করে, ডিপেন্ডেন্সি ভালো না। মেঘা একটু থমকালো, হেসে বলল, আমি ডিপেন্ডেন্সি বানাতে চাইনি, আমি যত্ন দেখাতে চেয়েছিলাম। অনিরুদ্ধ তখন ব্যাখ্যা করলো ভালোবাসা কিভাবে কার্যকর হওয়া উচিত, কিভাবে আবেগ দুর্বলতা তৈরি করে, কিভাবে সম্পর্ক যুক্তির ওপর দাঁড়ানো উচিত। সে যুক্তি সাজালো খুব যত্ন করে। শেষে বলল, এটাই ঠিক। মেঘা আর কিছু বলল না। সেই দিন থেকে মেঘা কম কথা বলতে শুরু করলো। চা আসতো, কিন্তু উষ্ণতা থাকতো না। হাসি থাকতো, কিন্তু চোখে থাকতো ক্লান্তি। অনিরুদ্ধ সেটা লক্ষ্য করেছিল, কিন্তু গুরুত্ব দেয়নি, কারণ তার কাছে ভালোবাসার থেকেও বড় ছিল সঠিক থাকা। একদিন মেঘা হঠাৎ বলেছিল, তুমি কি কখনো আমাকে ঠিক থাকতে দিতে পারো? অনিরুদ্ধ অবাক হয়েছিল। বলেছিল, ভুল হলে ঠিক করব না কেন? মেঘা বলেছিল, সব ভুল অঙ্ক না, কিছু ভুল মানুষ। এই কথাটার কোনো যুক্তিগত উত্তর ছিল না। অনিরুদ্ধ তাই চুপ করেনি, সে নতুন যুক্তি খুঁজেছিল। শেষে বলেছিল, ভুলকে প্রশ্রয় দেওয়া ভালোবাসা নয়। মেঘা ধীরে মাথা নেড়ে বলেছিল, ঠিক আছে, তুমিই জিতলে। সেই রাতে অনিরুদ্ধ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিল, আমি ভুল করিনি। কিন্তু আয়না কোনো উত্তর দেয়নি। ঘরের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, যেটা কোনো যুক্তি দিয়েই আর কমানো গেল না। অনিরুদ্ধ বিশ্বাস করত অফিসে আবেগের কোনো জায়গা নেই। এখানে মানুষ আসে কাজ করতে, ভালোবাসা ভাগ করতে নয়। এই বিশ্বাসটাই তার সবচেয়ে বড় শক্তি ছিল, আর ধীরে ধীরে সবচেয়ে বড় দুর্বলতাও। সে যে অফিসে ঢুকেছিল সেটা কোনো সাধারণ জায়গা ছিল না। এখানে সিদ্ধান্ত মানে টাকা, ভুল মানে ক্ষতি। আর অনিরুদ্ধ ভুল ধরতে পারত নিখুঁতভাবে। মিটিং চলাকালীন সে নোট নিত না, সে মানুষ দেখত, কার চোখ এড়াচ্ছে, কার কণ্ঠ কাঁপছে, কার যুক্তি ফাঁপা। একদিন বড় মিটিংয়ে সিনিয়র ম্যানেজার একটা প্রেজেন্টেশন দিল। সবাই মাথা নাড়ল, অনিরুদ্ধ হাত তুলল। একটা পয়েন্ট, ঘরে নীরবতা। সে বলল, এই প্রজেকশনটা ধরে নিয়েছে সব ভ্যারিয়েবল স্থির থাকবে, কিন্তু বাস্তবে তা হয় না। কেউ কিছু বলল না। স্লাইড বদলালো, মিটিং শেষ হলো। পরের দিন সিনিয়র ম্যানেজার আর তার চোখে চোখ রাখল না। অনিরুদ্ধের কেরিয়ার কিন্তু থামেনি, বরং উল্টো। সে প্রমোশন পেয়েছিল, কারণ সে ভুল বলেনি, সে শুধুই ভুল ধরেছিল। ধীরে ধীরে অফিসে একটা নিয়ম তৈরি হলো। মিটিংয়ে অনিরুদ্ধ থাকলে কেউ আগে কথা বলতো না। সবাই ভাবতো, দেখি ও কিছু বলে কিনা। এই নীরবতার অনিরুদ্ধ ভুল বুঝেছিল। সে ভেবেছিল মানুষ সম্মান করছে, কিন্তু আসলে মানুষ সাবধান হচ্ছিল। টিম লাঞ্চে তার পাশের চেয়ারটা প্রায়ই ফাঁকা থাকতো। অফিসের গ্রুপে তার নাম কম ট্যাগ হতে লাগলো। সে লক্ষ্য করেছিল, কিন্তু ব্যাখ্যা করেছিল প্রফেশনাল সেট আপে এইসব অপ্রয়োজনীয়। একদিন এইচআর তাকে ডেকেছিল, বলেছিল, আপনি খুবই দক্ষ, কিন্তু মানুষ আপনাকে সেফ মনে করে না। অনিরুদ্ধ জিজ্ঞাসা করেছিল, সেফ মানে? এইচআর একটু ভেবে বলেছিল, আপনার পাশে ভুল করা যায় না। এই কথাটা অনিরুদ্ধের ভীষণ ভালো লেগেছিল, কারণ তার কাছে ভুল না করতে পারা একটা অ্যাচিভমেন্ট। সে বলেছিল, আমি এখানে কমফোর্ট দিতে আসিনি, আমি রেজাল্ট দিতে এসেছি। এইচআর আর কিছু বলেনি। সেদিন অফিস থেকে বেরিয়ে অনিরুদ্ধ আকাশের দিকে তাকিয়েছিল। তার পদ বেড়েছে, তার বেতন বেড়েছে, কিন্তু তার চারপাশের মানুষ কমে গেছে। সে নিজেকে বলেছিল, শীর্ষে উঠতে গেলে একাই উঠতে হয়, কিন্তু সে তখনও জানতো না শীর্ষে পৌঁছানোর পর নামার সময় কেউ হাত বাড়ায় না। অনিরুদ্ধ শুধু জিততে চাইতো না, সে চাইতো নিজেকে সঠিক প্রমাণ করতে। আর সঠিক হওয়ার সবচেয়ে নিরাপদ উপায় হলো নৈতিক হওয়া, কারণ নৈতিকতার বিরুদ্ধে কেউ সহজে তর্ক করতে পারে না। সে ঘুষ নিত না, শর্টকাট নিত না, ফাইল এগোতে দেরি হলে সে অপেক্ষা করত, কিন্তু নিয়ম ভাঙত না। অফিসে সবাই জানতো অনিরুদ্ধ ক্লিন, আর এই পরিচয়টা তার খুব প্রিয় ছিল। কিন্তু অনিরুদ্ধের নৈতিকতা নীরব ছিল না। সে শুধু নিজে ঠিক থাকতো না, সে অন্যদের ভুল মনে করিয়ে দিত। মিটিংয়ে, কফি ব্রেকে, এইটা ঠিক না, এটা নিয়ম বিরুদ্ধ, এটা অনৈতিক। তার ভাষা শান্ত ছিল, কিন্তু ধারালো। একদিন এক সহকর্মী ভুল রিপোর্ট সাবমিট করেছিল। অনিরুদ্ধ সেটা ধরল। সে চাইলে আলাদা করে বলতে পারত, কিন্তু সে বলল সবার সামনে, এই ডেটাটা ভুল, আর এটার জানার পরেও সাবমিট করা নৈতিক কাজ নয়। ঘরে নিঃশব্দ নেমে এলো। সহকর্মীর মুখ লাল হয়ে গেল, সে কিছু বলল না। মিটিং শেষে একজন এসে বলেছিল, তুমি ঠিক করেছো, কিন্তু এভাবে না বললেও পারতে।
অনিরুদ্ধ উত্তর দিয়েছিল, ভুল ঠিক করার কোনো নরম উপায় নেই। সে জিতেছিল। ধীরে ধীরে মানুষ বুঝে গেল অনিরুদ্ধের সামনে ভুল করা বিপজ্জনক, কারণ সে ক্ষমা করত না, সে ঠিক করত। বন্ধুরাও তার কাছে যেতে ভয় পেত। তাদের গল্পে সবসময় কোনো না কোনো ভুল থাকতো, আর অনিরুদ্ধ সেই ভুল শোনার আগেই খুঁজে নিত। একদিন এক পুরনো বন্ধু হালকা হাসিতে বলেছিল, তোর কাছে গেলে নিজেকে অপরাধী লাগে। অনিরুদ্ধ উত্তর দিয়েছিল, সত্যের সামনে সবাই একটু অপরাধী। সে রাতে বাড়ি ফিরে অনিরুদ্ধ আয়নায় তাকিয়েছিল। সে গর্ব অনুভব করেছিল, কারণ সে জানতো সে কারো মতো না, সে সোজা, সে নৈতিক। কিন্তু আয়নাটা আরেকটা প্রশ্ন করেছিল, যেটার কোনো শব্দ ছিল না। ঘরে এত নীরবতা কেন? অনিরুদ্ধ প্রশ্নটা শুনতে পায়নি। অনিরুদ্ধ প্রশ্নটা শুনতে চায়ও নি, কারণ সে তখনও বিশ্বাস করত নৈতিক বিজয় সবচেয়ে বড় বিজয়। হার সবসময় শব্দ করে আসে না, কিছু হার আসে নীরবে, কোনো তর্ক ছাড়াই, কোনো পরাজয়ের ঘোষণা ছাড়াই। অনিরুদ্ধ তখনও বুঝতে পারেনি তার জীবনের সবচেয়ে বড় হার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মেঘা তখন আর তর্ক করতো না, সে অভিযোগ করতো না, সে শুধু চুপ থাকতো। এই চুপ থাকাটাই অনিরুদ্ধকে অস্বস্তিতে ফেলতো, কারণ তর্কের জবাব দেওয়া যায়, নীরবতার জবাব দেওয়া যায় না। একদিন সন্ধ্যাবেলা অনিরুদ্ধ বাড়ি ফিরল। ঘরে আলো জ্বলছিল, সবকিছু ঠিকঠাক। শুধু মেঘার চটি দরজার পাশে ছিল না, তার কাপটা রান্নাঘরের তাকে নেই। খুব ছোট জিনিস, কিন্তু অনিরুদ্ধ প্রথমবার এই ছোট জিনিসগুলো লক্ষ্য করল। মেঘা বলল, আমি কিছুদিন মায়ের কাছে থাকব। অনিরুদ্ধ জিজ্ঞাসা করলো, কেন? মেঘা একটু হেসেছিল, বলেছিল, কারণ এখানে আমি সবসময় ভুল। অনিরুদ্ধ যুক্তি দিতে চেয়েছিল, কিন্তু আজ অদ্ভুতভাবে তার কাছে কোনো যুক্তি এলো না। সে শুধু বলেছিল, তুমি আবেগ দিয়ে ভাবছো। মেঘা মাথা নেড়েছিল, হয়তো, কিন্তু আমি বাঁচতে চাই। সেই রাতে অনিরুদ্ধ একা খেয়েছিল। টেবিলে দুটো চেয়ার সামনাসামনি ছিল, একটা ভরা, আরেকটা অকারণে খালি। সে বুঝতে পারছিল না এই খালি চেয়ারটা তাকে কেন এত কষ্ট দিচ্ছে। দিন গেল, মেঘা আর ফিরল না। কোনো ঝগড়া হয়নি, কোনো দরজা বন্ধের শব্দ হয়নি। শুধু একদিন তার আলমারিটা খালি হয়ে গেল। অনিরুদ্ধ অফিসে আগের মতোই ছিল, ঠিক, নৈতিক, কার্যকর। কিন্তু দুপুরের লাঞ্চে সে প্রায়ই ফোন দেখত, কোনো নোটিফিকেশন আসতো না। একদিন হঠাৎ সে বুঝল সে আর জিতছে না, সে শুধু টিকে আছে। জীবনটা একটা নিঃশব্দ রুমে পরিণত হয়েছে, যেখানে সব যুক্তি ঠিক, কিন্তু শ্বাস নিতে কষ্ট হয়। সেই প্রথমবার অনিরুদ্ধ প্রশ্ন করেছিল, আমি কি সত্যিই জিতেছিলাম? প্রশ্নটার কোনো উত্তর এলো না, কারণ এই হারটার জন্য কোনো বিচার সভা বসে না, এই হারটার কোনো দর্শক থাকে না, এই হারটা শুধু অনুভব করা যায়। বছর পেরোলো, অনিরুদ্ধ আরও উপরে উঠল। নতুন পদ, নতুন বাড়ি, বড় জানালা। শহরটাকে উপর থেকে দেখা যায়, মানুষগুলো খুব ছোট লাগে, সমস্যাগুলো ছোট লাগে। এই উচ্চতা তাকে একসময় রোমাঞ্চিত করত, এখন শুধু ক্লান্ত করে। সকালবেলা তার ফোনে নোটিফিকেশান আসে, ব্যাংক, ক্যালেন্ডার, কাজের মেইল, কিন্তু কোনো মানুষের নাম নেই। জন্মদিনে ফোনটা বেজেছিল ঠিকই, কিন্তু সেটা ক্যালেন্ডারের রিমাইন্ডার। সে নিজেই নিজেকে উইশ করেছিল, বলেছিল হ্যাপি বার্থডে। কথাটা খুব নিখুঁত ছিল, কিন্তু ফাঁকা। সে আয়নার সামনে দাঁড়িয়ে টাই ঠিক করে, নিজেকে দেখে বলে, আমি তো ভুল করিনি। এই বাক্যটা সে বহুবার বলেছে, আজও বলল। কিন্তু আজ বাক্যটার শেষে একটা অদ্ভুত প্রশ্ন ঝুলে রইল, ভুল না করলে এত ফাঁকা লাগে কেন? সে নিজের জীবনটাকে বিশ্লেষণ করতে বসে, যেমন সে সব কিছু বিশ্লেষণ করে। কেরিয়ার সঠিক, টাকা পর্যাপ্ত, নৈতিকতা পরিষ্কার। তারপর আসে মানুষের কালাম, সেখানে হিসেব মেলে না। বন্ধু শূন্য, পরিবার দূরে, ভালোবাসা অজানা অবস্থায় নিখোঁজ। সে সেই ঘাটতিটাকে নাম দেয় প্রয়োজন নেই, কারণ প্রয়োজন না থাকলে অভাবটা কষ্ট দেয় না। একদিন অফিসে একজন নতুন সহকর্মী আসে। ছেলেটা কথা বলার সময় থামে, চোখ নামিয়ে কথা বলে। মিটিং এসে একটা আইডিয়া দেয়, আইডিয়াটা অসম্পূর্ণ। অনিরুদ্ধ অপেক্ষা করে না, সে বলে, এটা কাজ করবে না, এই কারণে, এবং এই তার যুক্তি। কণ্ঠ শান্ত, যুক্তি নিখুঁত। ঘরে কেউ কিছু বলে না। মিটিং শেষে ছেলেটা আর চোখ তোলে না। পরদিন সেই ছেলেটাকে অফিসে আর দেখা যায় না। কেউ প্রশ্ন তোলে না, কারণ অনিরুদ্ধ ঠিকই বলেছিল। সেদিন সন্ধেবেলা অনিরুদ্ধ হঠাৎ অনুভব করে সে কাউকে হারানোর পর কোনো অনুভূতিই পাচ্ছে না, না স্বস্তি, না দুঃখ। আর এই অনুভূতিহীনতাটাই তাকে ভয় পাইয়ে দেয়। সে বুঝতে শুরু করে একাকিত্ব তখনই ভয়ঙ্কর হয় যখন তার পক্ষে যুক্তি থাকে। সে জিতেছে, কিন্তু এই জয়ের কোনো সাক্ষী নেই। আর প্রথমবারের মতো সে চায় কেউ এসে বলুক, তুমি ঠিক হওনি, কিন্তু তুমি একা নও। সেদিনের সেই রাতটা অস্বাভাবিক রকমের শান্ত ছিল। যে মানুষটা সারা জীবন শব্দে জিতেছে, তার জীবনে সেই রাতে শব্দ কমে এসেছিল। অনিরুদ্ধ একা বসেছিল ড্রয়িং রুমে।
টিভি চলছে কিন্তু সে দেখছে না। ফোনটা টেবিলে পড়ে আছে কিন্তু বেজে উঠছে না। হঠাৎ বুকের ভিতরটা কেমন যেন চেপে এলো। ব্যথা নয়, এক ধরনের চাপ, যেন কেউ ভিতর থেকে বলছে এবার এখানেই থাম। সে উঠে দাঁড়াতে গিয়েও দাঁড়ালো না, কারণ সে ভাবলো অ্যাংজাইটি, ডেটা অনুযায়ী এটা সাময়িক। সে নিজেই নিজেকে বোঝাতে লাগলো। কিছুক্ষণ পর শ্বাসটা ভারী হয়ে এলো, ঘামতে লাগলো কপাল। সে ফোনটা তুললো, কল লিস্ট খুললো, নাম আছে কিন্তু কাউকে কল করার মতন সম্পর্ক নেই। সে হাসলো, নিজেকেই বলল ইমোশনাল ডিপেন্ডেন্সি দুর্বলতা। এই কথাটা সে বহুজনকে বলেছে, আজ প্রথমবার এই কথাটা তার নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। হাসপাতালের সাদা আলো, মনিটরের টিকটিক শব্দ, একজন তরুণ ডাক্তার রিপোর্ট দেখছে। ডাক্তার বলল, আপনার স্ট্রেস লেভেল খুব বেশি। আপনি কখনো? অনিরুদ্ধ থামিয়ে দিল। স্ট্রেস শব্দটা ভেগ। হার্ট রেট, বিপি, কোলেস্টেরল, এগুলো ডেটা পাওয়া যাবে কি? ডাক্তার একটু চুপ করলো, বলল, সব ডেটাই ঠিক, কিন্তু আপনি একা। অনিরুদ্ধ ভ্রু কুঁচকালো, বলল, একাকিত্ব কোনো মেডিকেল টার্ম নয়। ডাক্তার শান্ত গলায় বলল, কিন্তু এটা মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। অনিরুদ্ধ উত্তর দিল না, কারণ এর কোনো রিবোটাল ছিল না। মনিটরের শব্দ বাড়ল। হঠাৎ সব কিছু দ্রুত হতে লাগলো। নার্স দৌড়াচ্ছে, ডাক্তার নির্দেশ দিচ্ছে। অনিরুদ্ধ শুয়ে আছে, চোখ বন্ধ, আর চোখের পেছনে ভেসে উঠছে স্কুলের সেই বেঞ্চ, কলেজের সেই বিতর্ক, মেঘার সেই চুপ করে যাওয়া মুখ, বন্ধুর সেই শেষ মেসেজ যার উত্তর সে দেয়নি। সব জয় একে একে হাজির, কিন্তু কোনো মানুষের মুখে হাসি নেই। হঠাৎ তার মনে হলো, সে যদি একবার বলতো হয়তো তুমি ঠিক, সে যদি একবার চুপ করতো, শুধু জেতার জন্য নয়, থাকার জন্য। মনিটরটা লম্বা শব্দ করলো। ডাক্তার সময় নষ্ট করলো না। শেষ মুহূর্তে ডাক্তার বলল, আপনার কিছু বলার আছে? অনিরুদ্ধ চোখ খুলল, ঠোঁট কাঁপল। সে বলতে চেয়েছিল, আমি ভুল করেছিলাম, কিন্তু অভ্যাস জিতল। সে বলল, আমিই ঠিক ছিলাম। মনিটর চুপ করে গেল। সেই ছিল তার জীবনের শেষ তর্ক, এবং সেটাও সে জিতেছিল। তার সেই ডেস্কটা এখন অফিসে আছে, পরিষ্কার গোছানো, একটা ফাইলও বাড়তি নয়। নতুন কেউ সেই চেয়ারে এসে বসে না, কারণ সবাই জানে এই জায়গায় বসলে ভুল করা যায় না। একদিন এক ইন্টার্ন সাহস করে জিজ্ঞাসা করেছিল, স্যার কেমন মানুষ ছিলেন? কেউ উত্তর দেয়নি। শেষে একজন বলেছিল, উনি খুব ঠিক ছিলেন। কথাটা এখানেই শেষ হয়ে গিয়েছিল, কারণ আর কিছু যোগ করার মতো কোনো গল্প কারোর কাছে ছিল না। তার বাড়িটা বিক্রি হয়ে যায়, বড় জানালাগুলো দিয়ে নতুন মানুষ শহর দেখে। কিন্তু কেউ জানে না এই জানালার সামনে দাঁড়িয়ে একজন মানুষ ধীরে ধীরে মানুষ হওয়া ভুলে গিয়েছিল। মেঘা যখন খবরটা পায়, সে থেমে যায়, কাঁদে না, শুধু একটা কথা বলে, আমি জানতাম উনি একদিন খুব ঠিক থাকতে থাকতে খুব একা হয়ে যাবে। এক পুরনো বন্ধুর ফোনে একটা আনরেড মেসেজ থেকে গেছে। শেষ দেখা দিনের পরে আর পাঠানো হয়নি। মেসেজটার খসড়া ছিল, আজ তোর সঙ্গে তর্ক করতে চাই না, আজ শুধু কথা বলতে চাই। কিন্তু মেসেজটা আর পাঠানো হয় না, কারণ কিছু কথা ঠিক সময় না বললে সারা জীবন ঠিক থেকেও ভুল হয়ে যায়। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজ আপনারা শুনলেন, ঠিক ছিলাম তাই একা। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হলো, সব তর্ক জেতা মানে সব যুদ্ধে জেতা নয়। কিছু তর্ক হেরে গেলে মানুষ জিতে যায়, কারণ সঠিক হওয়া বুদ্ধির জয়, কিন্তু শান্তি পাওয়া জীবনের জয়। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।